আজ আমরা ক্লাস 12 তৃতীয় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানের এবিটিএ টেস্ট পেপার সলভ করব। আজকে কোন সেটটা সলভ করব? টোটাল 8টা সেট রয়েছে, একটা ইংলিশ ভার্সনে রয়েছে, অর্থাৎ টোটাল 9টি সেট রয়েছে। 8টা বাংলায়, একটা ইংলিশ ভার্সনে। চেষ্টা করব ইংলিশ ভার্সনটাও বাংলায় অনুবাদ করে করিয়ে দেওয়ার। ওকে, তো আজকে আমরা কোন সেট করব? AC1, পেজ নম্বর AC1, প্রথম সেট যেটা রয়েছে সেই সেটটা আজকে আমরা সলভ করব। প্রতিদিন একটা একটা করে সেট কমপ্লিট করব। 8-9 দিনের মধ্যে পুরো টেস্ট পেপার সলভ হয়ে যাবে। হ্যাঁ, নিশ্চয়ই রাষ্ট্রবিজ্ঞান বিষয়টার। তো চলো শুরু করা যাক। শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দা পলিটি গুরুর ফ্যামিলিতে যদি যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও, আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আরেকটা বিষয়, সেটা হচ্ছে শুরু করার আগে তোমাদের কিছু কমন কোশ্চেনের উত্তর দিয়ে দিই যে দাদা, এই টেস্ট পেপার যদি সলভ করি তাহলে 100% কমন পাবো, এগুলো করলেই হয়ে যাবে। দেখো, এরকম কোনো ব্যাপার নেই। ভাগ্য ভালো থাকলে 40-এ 40 পেতে পারো, আবার এমনও হতে পারে একটা প্রশ্নও আসলো না। এটা জাস্ট প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, বলা যেতে পারে যে পাস নাম্বার উঠে যাবে, ওকে, কিন্তু এমন নয় যে 100% কমন আসবে, আসতেও পারে, বলা যায় না। বোঝা গেল? আরেকটা বিষয় এখানে বলে রাখি, সেটা হচ্ছে যে তোমরা ইউটিউবে অনেক দেখেছো যে টেস্ট পেপার সলভ করে দিচ্ছে এবং অনেক ভুল অ্যান্সার দিচ্ছে। তারা বলছে যে আমরা বারবার রিচেক করেছি, তারপরও দেখা যাচ্ছে তারা অনেক অ্যান্সার ভুল দিচ্ছে। কিন্তু আমি চেষ্টা করেছি যে একেবারে ভুল অ্যান্সার যাতে না থাকে, একেবারে সঠিক অ্যান্সারটা এখানে দেওয়ার। হ্যাঁ, আমরা যে সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিচ্ছি সেগুলো নিশ্চয়ই ব্যাখ্যাও করছি, ব্যাখ্যা করে বলছি কেন সঠিক। পরীক্ষায় অনেক সময় দেখা যায় এমন কিছু কোশ্চেন আসে যেগুলোর উত্তর বিভিন্ন বইতে বিভিন্ন থাকে। সেই ধরনের প্রশ্ন আসলে কি করবে, এর মধ্যে আমরা আলোচনা করে দেব। অর্থাৎ তো এই সেটে না পারলে পরের সেটে সেই বিষয়টা আলোচনা করে দেব। ওকে, তো যাই হোক, ভয় পাওয়ার কিছু নেই। একেবারে সঠিক উত্তর দিয়ে আমরা সলভ করব এবং এখানে 40টা কোশ্চেন আসে, অর্থাৎ এই সেটে 40টা কোশ্চেন রয়েছে। এই 40টা কোশ্চেনের সঙ্গে সেই কোশ্চেনগুলো যে টপিকগুলো থেকে এসছে, সেই টপিকগুলো থেকে অন্যান্য কিছু কোশ্চেনও আমরা জেনে নেব। অর্থাৎ আমরা করব একটা সেটের 40টা কোশ্চেন, ওর সঙ্গে এক্সট্রা অনেক কোশ্চেন আমাদের প্র্যাকটিস হয়ে যাবে। অর্থাৎ এই ক্লাসেই আমরা প্র্যাকটিস করব। ওকে, আর বেশি বকলাম না, তো চলো শুরু করা যাক। ওকে, তো প্রথম এক দাগের প্রশ্ন কি আছে? ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে বর্ণনা করেছে। কে বর্ণনা করেছে? খুব সহজ, বার্নেট, তাই না? নেক্সট 2 দাগ, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন, এটার সঠিক উত্তর হবে বার্নার্ড বারুচ। নেক্সট কোশ্চেন 3 দাগ, ন্যাটো গঠিত হয় কার উদ্যোগে? ন্যাটো গঠিত হয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্যোগে। এই ন্যাটোর যে পাল্টা জোট ছিল, অর্থাৎ সোভিয়েত ইউনিয়নের পক্ষ থেকে যে জোট ছিল তার নাম কি ছিল? ওয়ারশো প্যাক্ট, তাই না? বা ওয়ারশো জোট আমরা বলতে পারি। এই ন্যাটোর ফুল ফর্ম কি? এই ন্যাটোর ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন। এবং এই ন্যাটো কবে গঠিত হয় সেটা তোমরা কমেন্ট করে জানাবে। ওকে, নেক্সট কোশ্চেন 4 দাগ, সল্ট ওয়ান স্বাক্ষরিত হয় কবে হয়েছিল? সল্ট ওয়ান স্বাক্ষরিত হয়েছিল 1972 সালে, তাই না? কার মধ্যে হয়েছিল? সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। এই 1972 সালের কত তারিখে জানো? এটা হয়েছিল 26শে মে। ওকে, অর্থাৎ মে মাসের 26 তারিখ 1972 সালে সল্ট ওয়ান হয়েছিল। কাদের মধ্যে? ইউএসএসআর এবং ইউএসএ, তাই না? মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের মধ্যে। নেক্সট 5 দাগ, সুয়েজ সংকট দেখা যায় কবে দেখা গিয়েছিল? 1956 সালে, অপশন ডি। নেক্সট কোশ্চেন 6 দাগ, জোট নিরপেক্ষতার ধারণার জন্য হয়, এখানে টাইপিং মিস্টেক আছে, অ্যাকচুয়ালি এটা হবে জোট নিরপেক্ষতার ধারণার জন্ম হয় কবে? সরি, কোথায়? ভারতে। এই জোট নিরপেক্ষ আন্দোলনের যে প্রথম শীর্ষ সম্মেলন হয়েছিল, ওটা কোথায় হয়েছিল? ওটা হয়েছিল যুগোস্লোভিয়া বা যুগোস্লোভাকিয়ার বেলগ্রেডে 1961 সালে। অনেক সময় এই কোশ্চেনটা এইভাবে আসে যে জোট নিরপেক্ষ আন্দোলন কোন ভারতীয় নেতার মস্তিষ্ক প্রসূত? তখন এর উত্তর হবে জওহরলাল নেহেরু। ওকে, নেক্সট 7 দাগ, দাতাত শব্দটি ড্যাশ শব্দ। এই দাতাত শব্দটা হচ্ছে ফরাসি শব্দ। এর আগের বার এসছিল, মানে 2025 সালের 25-26-এর যে বোর্ডের পরীক্ষা ছিল তৃতীয় সেমিস্টারে, ওখানে এসছিল দাতাত শব্দটির অর্থ।
তো কেউ এটা ভেবো না দাতার থেকে তো প্রশ্ন চলে এসছে, এবার আর আসবে না। দেখো শর্ট কোশ্চেনে এমন হয় না, বড় কোশ্চেনের ক্ষেত্রে হয় যে এবছর চলে এসছে পরের বছর আসবে না, কিন্তু শর্ট কোশ্চেনের ক্ষেত্রে একই টপিক থেকে প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, সেম কোশ্চেনটা আসবে না কিন্তু প্রশ্ন ঘুরিয়ে আসতে পারে, অন্য টপিক মানে ওই টপিক থেকে অন্য কোশ্চেন আসতে পারে। বোঝা গেল? তো যাই হোক, দাতার শব্দটি ফরাসি শব্দ, এটা একটা প্রক্রিয়া। এর সময়কাল কত জানো? অর্থাৎ কোন সময়কালে এই দাতাত প্রক্রিয়াটা চলছিল? ১৯৬২ থেকে ১৯৭৩ সাল, এই সময়কালের মধ্যে চলছিল। তো আমরা একবার লিখে দিই, ঠিক আছে? এর সময়কাল ১৯৬২ থেকে ১৯৭৩। ওকে, এই সময়কালের মধ্যে এই দাতাত প্রক্রিয়াটা চলছিল। নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। ৮ নম্বর, বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এতে কি বলছে? বিবৃতি এতে বলছে ঠান্ডা লড়াই হলো না যুদ্ধ না শান্তি এর অস্বস্তিকর অবস্থা। এটা সত্যি কথা। নেক্সট, বিবৃতি বি, ঠান্ডা যুদ্ধ প্রকৃতপক্ষে এক যুদ্ধহীন যুদ্ধ। এটাও সত্যি কথা। ঠিক আছে, বি এ এর বিপরীত, একদম নয়। অপশন বি, বি হলো এ এর কারণ, অন্য অপশনে যাবই না। অপশন বি সঠিক হবে। কেন সঠিক হবে? দেখো, এই যে ঠান্ডা লড়াইটা ছিল, যুদ্ধহীন যুদ্ধই ছিল, কেউ যুদ্ধ করছিল না তো, কিন্তু ওরা শান্তিতেও ছিল না, তাই না? তো এই কারণেই তো এটা হচ্ছে, অর্থাৎ না যুদ্ধ না শান্তি এরকম অবস্থা, তাই না? এই কারণে অপশন বি সঠিক হবে। আশা করি বোঝাতে পেরেছি। নেক্সট, ৯ দাগ, মিল করো, স্তম্ভ মেলাতে বলেছে, তাই না? দেখো, এখানে যদি তুমি একটু খেয়াল করো, স্তম্ভ এতে ওই যে সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবদের নাম দিয়েছে এবং তারা কোন দেশের ছিল সেটা স্তম্ভ বি তে দিয়েছে, তাই না? যেরকম ওয়ার্ল্ড হেম, ইনি কোন দেশের ছিলেন? ইনি ছিলেন অস্ট্রেলিয়ার, তাই না? তাহলে এরটা কি হবে? ৪ হবে। ট্রিগভিলি কোথাকার ছিলেন? নরওয়ে, তাই না? তাহলে এইটা ৩ হবে। আর ঘালি কোথাকার ছিলেন? ঘালি ছিলেন মিশরের, তাহলে এটা ১ হবে। আর কোফি আন্নান কোথাকার? খুব সহজ, ঘানা, তাই না? তো এটা ২ হবে। ৪ ৩ ১ ২ কোনটায় আছে? ৪ ৩ ১ ২, অপশন ডি। ওকে, এবার নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন ১০ দাগ। ১০ দাগ কি বলছে? সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়, কবে হয়েছিল? ১৯৪৫ সালের ২৪শে অক্টোবর। সেই কারণেই ২৪শে অক্টোবর দিনটা সম্মিলিত জাতিপুঞ্জ দিবস হিসেবে পালন করা হয়। ওকে, নেক্সট ১১ দাগ। সম্মিলিত জাতিপুঞ্জের ১৯৩তম সদস্য রাষ্ট্র হলো কি? দক্ষিণ সুদান। কবে যুক্ত হয়েছিল সম্মিলিত জাতিপুঞ্জের সঙ্গে? এটা যুক্ত হয়েছিল ২০১১ সালে। ওকে, নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন ১২ দাগ। সাধারণ সভায় শান্তির জন্য ঐক্যের প্রস্তাব গৃহীত হয় কত খ্রিস্টাব্দে? এটা হয়েছিল ১৯৫০ সালে। কোন তারিখে জানো? 3rd নভেম্বর, অর্থাৎ নভেম্বর মাসের ৩ তারিখ। ওকে, নেক্সট ১৩ দাগ। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা হলো ৫ জন, অস্থায়ী কজন? ১০ জন, তাই না? অর্থাৎ ১০টি রাষ্ট্র। আর স্থায়ী হচ্ছে ৫টি রাষ্ট্র। কি কি? মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স এবং ব্রিটেন, তাই না? নেক্সট ১৪ দাগ। বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। দেখো, বিশ্ব ব্যাংক, তারপরে আইএমএফ, এদের মানে ইউনাইটেড নেশন অর্গানাইজেশন অর্থাৎ সম্মিলিত জাতিপুঞ্জের ফিনান্স রিলেটেড যদি কোনো সংস্থার কথা বলে, ওয়াশিংটন দিয়ে দেবে। ঠিক আছে? তো এর সঠিক উত্তর কি হবে? ওয়াশিংটনে। নেক্সট ১৫ দাগ। জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ট্রিগভিলি, বর্তমান কে? অ্যান্টোনিও গুটারেস, তাই না? নেক্সট ১৬ দাগ। ইউনেস্কোর সদর দপ্তর ড্যাশে অবস্থিত। সঠিক উত্তর কি হবে? প্যারিসে। এর সঙ্গে আমরা আরেকটা জিনিস করি, সেটা হচ্ছে ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশনস এডুকেশনাল, সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন। ওকে, নেক্সট কোশ্চেন ১৭ দাগ। ১৭ দাগ কি বলছে? সন্ত্রাসবাদের মূল উদ্দেশ্য হলো কি? জনমনে আতঙ্ক সৃষ্টি করা, অর্থনৈতিক উন্নয়ন, সামরিক শক্তি বৃদ্ধি, আন্তর্জাতিক সম্পর্ক স্থাপন। কোনটা হবে? খুব সহজ, জনমনে আতঙ্ক সৃষ্টি করা। নেক্সট ১৮ দাগ। অভিবাসন বলতে বোঝায় এক দেশ থেকে অন্য দেশে পর্যটনের জন্য যাওয়া, অর্থাৎ ঘুরতে যাওয়ার যে বিষয়টা। বি, স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাসের উদ্দেশ্যে এক স্থান থেকে অন্য স্থানে গমন। অপশন সি, পণ্যের আদান প্রদান। অপশন ডি, কেবলমাত্র কাজের সন্ধানে স্থানান্তর। দেখো,
এটার সঠিক উত্তর তোমরা নিজেরাই দিতে পারবে। আমরা আগে একটু বলি অভিবাসনটা অ্যাকচুয়ালি কি। অভিবাসন বা মাইগ্রেশন হচ্ছে কোনো একজন ব্যক্তি কাজ বা শিক্ষা বা অন্য যে কোনো কারণে যখন এক স্থান থেকে অন্য স্থানে স্থায়ী বা অস্থায়ীভাবে বসবাস করার জন্য যায়, তখন সেটাকেই অভিবাসন বলা হয়। অর্থাৎ ওই যাওয়াটাকে কি বলছি? অভিবাসন বলছি। তাহলে এখানে কোনটা সঠিক উত্তর হবে? একদম অপশন বি, তাই না? নেক্সট 19 দাগ। আর হ্যাঁ, তোমাদের যদি কোনো কোশ্চেনের উত্তর যদি মনে হয় দাদা এটা মনে হয় ভুল হচ্ছে, তুমি নিশ্চয়ই কমেন্ট করে আমাকে জানাবে, আমি তোমার উত্তর দেব। ঠিক আছে? আমি চেষ্টা করেছি যে সম্পূর্ণ সঠিক দেওয়ার। যদি বাই চান্স ভুল হয়েও যেতে পারে, তুমি যখন কমেন্ট করবে তখন আমি আবার সেটাকে রিচেক করে দেবো। এমনি রিচেক করা আছে, টেনশন নেই, আমি ব্যাখ্যাও করে দিচ্ছি, তাই না? যাই হোক, তারপরেও যদি সন্দেহ থাকে আমাকে জিজ্ঞাসা করবে। তোমাদেরই দাদা হই, তাই না? তো ভয় পাওয়ার বা লজ্জা পাওয়ার কিচ্ছু নেই, করে ফেলবে। ওকে, নেক্সট 19 দাগ। দারিদ্রতার অর্থনৈতিক কারণ। বেকারত্ব, হ্যাঁ, এর জন্য দারিদ্রতা হয় এবং বেকারত্ব এটা অর্থনৈতিক সমস্যার সৃষ্টি করে, তাই না? তারপরে নিম্ন আয়, একদম। সম্পদ বন্টনের বৈষম্য, এটাও তো অর্থনৈতিক কারণই, তাই না? তো অপশন ডি, উক্ত সবকটি হবে। ওকে, নেক্সট 20 দাগ। নিম্নলিখিত কোনটি মহামারীর উদাহরণ? আমরা কোভিড-19 জানি, তাই না? আবার দেখো কলেরা, সার্স এগুলোও কিন্তু এক একটা মহামারী। তো সঠিক উত্তর হবে উক্ত সবকটি ঠিক। ওকে, এখানে আমরা কলেরা সম্পর্কে বা কোভিড-19 বা সার্স সম্পর্কে যদি বলি, এই কলেরা 1817 থেকে 1824 সালের মধ্যে ভারতের সেই সময় যে বাংলা ছিল, অর্থাৎ বর্তমানের বাংলাদেশ এবং আমাদের যে পশ্চিমবঙ্গ, এই এলাকায় বেশ ছড়িয়েছিল এবং পরবর্তীতে এটা পুরো বিশ্বে ছড়ায়। এছাড়া কোভিড-19 এটা তো বলতেই হয় না, এটা চীনের উহান শহরে 2019 সালে দেখা যায়। তারপর এটা সারা বিশ্বে ছড়িয়ে যায়। তারপরে সার্স, এই রোগটাও আহ চীন থেকেই ছড়ায় 2002 থেকে 2003 সালের মধ্যে এবং পরবর্তীতে এটা বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে। ওকে, আর এখানে এই যে কোভিড-19 বলছিলাম, এর সঙ্গে একটা ডিটেলস তোমরা মনে রাখবে, সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অর্থাৎ WHO এটাকে মহামারী হিসেবে ঘোষণা করে 2020 সালে। ওকে, অনেক সময় প্রশ্ন আসে যে কোভিড-19 কে হু কবে মহামারী হিসেবে ঘোষণা করে, নিয়ে অপশন দিয়ে দেয়, তখন সঠিক উত্তর কি হবে? 2020। ওকে, নেক্সট 21 দা। ড্যাশ হলো মানব নিরাপত্তার মূল কেন্দ্রবিন্দু। কি? মানব নিরাপত্তা বলেছে, তাহলে কি মানুষ হবে, তাই না? সঠিক উত্তর কি? ব্যক্তি, মানুষই, একজন ব্যক্তি তো মানুষ, তাই না? যাই হোক, 22 দাগ। ড্যাশ পরিবর্তন পরিবেশগত নিরাপত্তার অন্যতম কারণ। কি হবে? জলবায়ু, খুব সহজ। এবার 23 দাগ। 23 দাগ কি বলছে? বিবৃতি দুটির মধ্যে সম্পর্ক নির্ণয় করো। বিবৃতি এ কি বলছে? পরিবেশগত নিরাপত্তা রক্ষার জন্য স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কি বলছে? স্থায়ী সম্পদ ব্যবস্থাপনা। অপশন বি বলছে অরণ্য ধ্বংস পরিবেশগত নিরাপত্তাহীনতার অন্যতম একটি কারণ। কি বলছে? অরণ্য ধ্বংস। দেখো, দুটোই কিন্তু সঠিক তত্ত্ব, অর্থাৎ দুখানা বিবৃতিই সঠিক, কিন্তু ওই যে দুটোর যে টপিক দুটো কিন্তু আলাদা। একটা কি বলছে? স্থায়ী সম্পদ ব্যবস্থাপনার কথা, আর একটা অরণ্য ধ্বংসের কথা বলছে। দুটোই পরিবেশগত নিরাপত্তার কথা বলছে এবং সঠিক তথ্যই বলছে, কিন্তু দুখানা আলাদা আলাদা সঠিক তথ্য বলছে। অর্থাৎ একটা পরিবেশগত নিরাপত্তার বিভিন্ন দিক হতে পারে, একটা সম্পদ সংরক্ষণের কথা বলছে আর একটা অরণ্য ধ্বংসের কথা বলছে। দুখানা টপিক আলাদা জিনিস, মানে দুটোই কি আলাদা জিনিস? তো হতে পারে ওই পরিবেশগত নিরাপত্তার মধ্যে পড়ছে, কিন্তু এই দুটো একে অপরের সঙ্গে মিল আছে নেই, তাই না? সেই কারণে কি সঠিক উত্তর হবে? পরস্পর পরস্পরের থেকে স্বাধীন, অপশন ডি। ওকে, নেক্সট 24 দাগ। মিল করো। মিল দিয়েছে, তো আমরা করে ফেলি, তাই না? হরি সিং জম্মু কাশ্মীরের রাজা ছিলেন, তাই না? তাহলে প্রথমটা 2 হবে। নিজাম হায়দ্রাবাদ, তারপরে নিজাম তাহলে 3 হবে। বোধ বোধচন্দ্র সিং, ইনি মণিপুর। ওকে, আর ভারতের সংবিধানের 370 নম্বর ধারা জম্মু ও কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা, তো এটা হবে 4।
2 3 1 4 কোথায় আছে? 2 3 1 4 দেখো অপশন এ তে রয়েছে, তাই না? নেক্সট কোশ্চেন 25 দাগ। 25 দাগ কি বলছে? ট্রান্সফার অফ পাওয়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক, এটা হচ্ছে এর লেখককে ভিপি মেনন। ওকে, এই বইটি প্রকাশিত হয়েছিল 1957 সালে। ওকে, নেক্সট 26 দাগ। 1947 খ্রিস্টাব্দের বিভাজনের সময় ভারতের কোন দুটি রাজ্যে উদ্বাস্তু সমস্যা সবচেয়ে গুরুতর হয়ে উঠেছিল? এটা ক্লাস 10এও তোমরা পড়েছো, তাই না? এটার সঠিক উত্তর কি হবে? পাঞ্জাব এবং পশ্চিমবঙ্গ, অপশন সি। ওকে, নেক্সট 27 দাগ। জম্মু ও কাশ্মীর ভারতের সঙ্গে অন্তর্ভুক্ত হয় কত সাল? 1947 সাল। দেখো এখানে একটা কথা বলে রাখি, প্রথম দিকে এখানকার রাজা হরি সিং তিনি কোথাও জয়েন করতে চাননি, তাই না? আমরা ক্লাসে আলোচনা করেছি, কিন্তু পরবর্তীতে তিনি জয়েন হয়েছিলেন, সই করেছিলেন। কবে সই করেছিলেন? 26শে অক্টোবর 1947 সালে। এবং সেটা তার পরের দিন 27শে অক্টোবর লর্ড মাউন্টব্যাটেন গ্রহণ করে, ওই যে সই করার যে দলিলটা ওটা গ্রহণ করে, এবং তারপরে ভারতীয় সেনা কোথায় যায়? কাশ্মীরে ঢোকে, তারপরে তাকে কি করে? ভারতের সঙ্গে যুক্ত করে। ওকে, নেক্সট 28 দাগ। 1954 খ্রিস্টাব্দে 1 নভেম্বর ফরাসিরা ড্যাশ ভারতের কাছে হস্তান্তর করে, এটার সঠিক উত্তর হবে পদুচেরিকে। ওকে, যাকে আমরা পন্ডিচেরি বলে থাকি, এটা ফরাসিদের দখলে ছিল, তাই না? নেক্সট 29 দাগ। রাজনৈতিক দল ছাড়া আধুনিক রাজনৈতিক ব্যবস্থা কল্পনা করাই কঠিন, এ কথা বলেছেন অ্যালান বল। এই রাজনৈতিক দল সম্পর্কে অ্যালান বলের আরেকটা উক্তি হচ্ছে, দলহীন গণতন্ত্র একেবারে অচল। ওকে, এই কথাটাও যদি এমন আসে, দলহীন গণতন্ত্র ওকে অচল বলে কে গণ্য করেছেন? অ্যালান বল উত্তর হবে। ওকে, নেক্সট 30 দাগ। রাজনৈতিক দলের অন্যতম কাজ হলো নীতি নির্ধারণ, প্রার্থী মনোনয়ন, সরকারের স্বৈরাচারিতা রোধ। এখানে সবকটাই সঠিক হবে, ঠিক আছে? কেউ কেউ ওই যে সরকারের স্বৈরাচারিতা রোধ বা প্রার্থী মনোনয়ন একটা একটা করে দিতে পারে, কিন্তু ওটা সঠিক নয়। এই তিনটে কাজই একটা রাজনৈতিক দল করে থাকে। ওকে, তো সেই অনুযায়ী অপশন ডি সঠিক উত্তর হবে। 31 দাগ। 31 দাগ কি বলছে? প্রতিটি রাজনৈতিক দলের সুনির্দিষ্ট কর্মসূচি থাকে, সত্যি কথা। বিবৃতি বিতে কি বলছে? রাজনৈতিক দলগুলির প্রধান লক্ষ্য হলো জাতির কল্যাণ সাধন করা। দেখো এটাও সত্যি কথা, অর্থাৎ দুখানা যে বিবৃতি দিয়েছে, দুখানা বিবৃতিই একেবারে সত্যি কথা। হ্যাঁ, সে পরের কথা, জাতির কল্যাণ করে না কোনো রাজনৈতিক দল, তবু মানে প্রথাগতভাবে সত্যি কথা। ওকে, তো এর কোন অপশনটা আমরা চুজ করব? অপশন সি, এ এবং বি উভয় বিবৃতি সত্য। ওকে, নেক্সট 32 দাগ। বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক হলো ঝাড়ুকার, আম আদমি পার্টি, পদ্মফুল, বিজেপি, হাতি। হাতি হচ্ছে বহুজন সমাজ পার্টির নির্বাচনী প্রতীক। সাইকেল কার? সাইকেল হচ্ছে সমাজবাদী পার্টির। ওকে, নেক্সট 33 দাগ। এখানেও আমরা কি মেলাবো? দুখানা স্তম্ভকে। দেখো তোমরা যদি স্তম্ভ এ এবং স্তম্ভ বি এই দুটোকে খেয়াল করো, তাহলে এখানে বিভিন্ন পার্টির নাম দিয়েছে এবং তার প্রতিষ্ঠাতা কারা বা শুরুর সময় তার প্রধান নেতা কে ছিল সেটার কথা জিজ্ঞাসা করেছে। যেরকম ন্যাশনাল পিপলস পার্টি, এই ন্যাশনাল পিপলস পার্টির প্রতিষ্ঠাতা কে ছিল? এর প্রতিষ্ঠাতা ছিল কে? পি এ সাংমা। ওকে, এটা মেঘালয় যে রাজ্য রয়েছে তার উপরে, অর্থাৎ সেই জায়গায় গড়ে উঠেছে। ওকে, এবং এটা কবে গড়ে উঠেছিল? 2013 সালে, এবং এর যে রাজনৈতিক দলের চিহ্ন, লোগো, সেটা হচ্ছে বই। ওকে, নেক্সট, ও তাহলে এটা প্রথমটা কি হবে? সি, ভারতের জাতীয় কংগ্রেস। এটা সঠিক উত্তর হবে অপশন বি, উমেশ চন্দ্র বন্দ্যোপাধ্যায়। এই ভারতের জাতীয় কংগ্রেস কবে গঠন হয়? এটা গঠিত হয়েছিল 1885। ওকে, এবং এর যে প্রতীক চিহ্ন সেটা হচ্ছে হাত। ওকে, নেক্সট আম আদমি পার্টি, এটা অরবিন্দ কেজরিওয়াল এ, এবং এটা কবে গঠিত হয়েছিল? এটা হয়েছিল 2012 সালে। ওকে, 2012 সালে এই আম আদমি পার্টি গঠিত হয়, এবং এর যে রাজনৈতিক দলের প্রতীক বা লোগো সেটা হচ্ছে ঝাড়ু। ওকে, ঝাঁটা। নেক্সট বহুজন সমাজ পার্টি,
এটা কি হবে? কাশিরাম হবে। এটা গড়ে উঠেছিল 1984 সালে। এর প্রতীক কি? হাতি। আমরা অলরেডি দেখলাম। তাহলে CBAD হচ্ছে, তাই না? তাহলে CBAD অপশন বি সঠিক উত্তর হবে। ওকে, নেক্সট 34 দাগ, ইন্ডিয়াস ফরেন পলিসি গ্রন্থের লেখক। এটার সঠিক উত্তর হবে অপশন ডি, VV দত্ত নয়, VP দত্ত। ওকে, এর সঠিক উত্তর হবে VP দত্ত। দেখো, এই যে ইন্ডিয়াস ফরেন পলিসি বা ইন্ডিয়ান ফরেন পলিসি, এই নিয়ে একাধিক বই রয়েছে, একই নামে একাধিক বই রয়েছে। এই ধরনের কোশ্চেন আসলে আমরা অনেক সময় কনফিউজড হয়ে যাই। তো সেই ক্ষেত্রে আমাদের অপশনের দিকে মানে একটু খেয়াল রাখতে হবে। মানে একই ধরনের বইগুলো আমাদের মনে রাখতে হবে এবং তাদের লেখকদের নামও মনে রাখতে হবে এবং চেষ্টা করতে হবে যে অপশানে কোনটা কাছাকাছি যাচ্ছে। যেরকম ইন্ডিয়াস ফরেন পলিসি যদি দেয় তাহলে তোমরা VP দত্তই দেবে। আবার যদি এমন দেয় যে ইন্ডিয়াস ফরেন পলিসি অ্যান্ড রিলেশন, তখন তার সঠিক উত্তর হবে দুজনের নাম। এক হচ্ছে আপ্পাডোরাই আর একটা হচ্ছে রাজন। ওকে, MS রাজন। আবার যদি এরকম দেয় ফরেন পলিসি অফ ইন্ডিয়া, তখন এই মাইকেল ব্রেচার। ওকে, নেক্সট 35 দাগ, ভারতের বিদেশ নীতির প্রধান বৈশিষ্ট্য জোট নিরপেক্ষতা, পঞ্চশীল নীতি, উপনিবেশবাদ বিরোধী। সবকটি সঠিক। ওকে, নেক্সট 36 দাগ, পঞ্চশীল চুক্তি কোন দুটি দেশের মধ্যে স্বাক্ষরিত হয়? ভারত এবং চীনের মধ্যে। কবে হয়েছিল এই পঞ্চশীল চুক্তি স্বাক্ষর? 1954 সালের 29 এপ্রিল, তাই না? মানে সেই সময় এই দুটো দেশের রাষ্ট্রপ্রধান কে ছিল? তখন ভারতের রাষ্ট্রপ্রধান ছিল জওহরলাল নেহেরু এবং চীনের ছিল চৌ এনলাই। ওকে, যাই হোক, নেক্সট কোশ্চেন 37 দাগ, ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কোন খ্রিস্টাব্দে? এটা হয়েছিল 1972 সালে। কাদের মধ্যে হয়েছিল? ভারত পাকিস্তান, এখানে অলরেডি বলে দিয়েছে। সেই সময় রাষ্ট্রপ্রধান কারা ছিল? ভারতের ছিল ইন্দিরা গান্ধী এবং পাকিস্তানের ছিল জুলফিকার আলী ভুট্টো। ওকে, নেক্সট 38 দাগ, 1991 খ্রিস্টাব্দে ভারতে ড্যাশের প্রধানমন্ত্রিত্বকালীন সময়ে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে। এটার সঠিক উত্তর হবে নরসিমা রাও। ওকে, 39 দাগ, ভারতের জোট নিরপেক্ষ নীতির প্রধান রূপকার আমরা অলরেডি বলেছি জওহরলাল নেহেরু। 40 দাগ, LTTE শব্দটির পুরো কথা হলো লিবারেশন টাইগার্স অফ তামিল এলম। ওকে, এটাই সঠিক উত্তর হবে। এই LTT কবে গঠিত হয় জানো? 1976 সালে। কোথায়? শ্রীলঙ্কাতে। ওকে, যাই হোক, আজকে এই পর্যন্তই। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত যদি দ্য পলিটি গুরু পরিবারে যুক্ত না হয়ে থাকো, সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও আর বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুলো না। আবার দেখা হচ্ছে কালকে আরেকটা নতুন সেট নিয়ে। ওকে, আর এর মধ্যে তোমাদের যা কোশ্চেন আছে আমাকে জিজ্ঞাসা করো, আমি নিশ্চয়ই অ্যান্সার দেবো। ওকে।